দর্শক, মধ্যরাতে এসে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজই দিতে চাই। যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তারপরেও ব্রেকিং নিউজটা হচ্ছে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে। এখন বলা যায় বিএনপি নির্বাচিত, এবং কতটা আসন ফাইনালি পাচ্ছে সেটা 2/3 কিনা 200-র বেশি হচ্ছে কিনা সেটুকু শুধুমাত্র অপেক্ষা। কেন এই কথা বলছি? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ইনডাইরেক্টলি এই পরাজয় মেনে নিয়েছেন এবং সহযোগিতার রাজনীতি করার কথা বলেছেন। কিছু অভিযোগ তিনি করেছেন, স্পেসিফিক আরও কিছু অভিযোগ রয়েছে যেগুলো পরে বসে সম্মিলিতভাবে তারা বলবেন, সেই কথা জানিয়েছেন। কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে বলা হলো যে তারা সহযোগিতার রাজনীতি করতে চান এবং জনগণ তাদেরকে যতটুকু সহযোগিতা করেছে তার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জামাত আমির যখন এই কথা বলছেন, সাথে আরেকটা চমকপ্রদ খবর রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস অবশেষে পরাজিত করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এই খবরটা আমার মনে হয় যে এই নির্বাচনের সব থেকে আকর্ষণীয় খবর হতে পারে। সেই আলোচনাগুলো করব এবং জামাতের আমির স্পেসিফিকলি কি বললেন, কিভাবে তিনি পরাজয় মেনে নিলেন এবং এই পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাতে কৃপণতা করব কিনা, কিংবা কৃপণতা বাদ দিয়ে আমরা সাধুবাদ জানাবো কিনা, সেই আলোচনাও থাকবে এই ভিডিওতে। থাকবেন দর্শক, বলছিলাম আনুষ্ঠানিক বিজয় না পেলেও বিএনপি বিজয়ী হয়েছে এই ব্যাপারটা স্বীকার করে নিলেন জামাতের আমির। সরাসরি না বললেও তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন গণমাধ্যমে গভীর রাতে, কিছুক্ষণ আগে, এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে, যেখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, এই দুজনও উপস্থিত ছিলেন সেই সংবাদ সম্মেলনে। সেখানে তিনি যেটা বললেন, 71 টেলিভিশন সেটা নিশ্চিত করছে। 71 টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল দিচ্ছে না জামাত আমির। অর্থাৎ এখনো কিছু আসনে তিনি বিজয়ের প্রত্যাশা করছেন, যেগুলোতে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল দিচ্ছে না বলে তিনি অভিযোগ করছেন। কিন্তু ভেতরে ঢুকলে যেটা আমরা পরিষ্কার বুঝতে পারি সেটা হচ্ছে যে এই নির্বাচনে জামাত এবং জামাতের জোট পরাজিত হয়েছে, সেটা তিনি মেনে নিচ্ছেন আকারে ইঙ্গিতে। কি বলছেন তিনি প্রথমেই বলছেন, সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট এগিয়ে থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচনে জয় পরাজয়কে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন না। অর্থাৎ জয় পরাজয় নির্বাচনে থাকবে, এটাই স্বাভাবিক, এটাকে নির্বাচনের সৌন্দর্য হিসেবে তিনি দেখছেন। তার কথাতে পরিষ্কার যে তিনি পরাজয়টা মেনে নিচ্ছেন। আরও পরিষ্কার করেছেন তিনি পরবর্তীতে, নির্বাচন পরবর্তী জরুরি সংবাদ সম্মেলনে এই রাতে, গভীর রাতে একটু আগে তিনি বলেন, সংস্কারের জন্য হ্যাঁ ভোট এগিয়ে আছে, এজন্য জনগণকে ধন্যবাদ। নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচন নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সেগুলো একত্রিত করে বলবো। ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, বেশ কিছু আসনে আমরা এগিয়ে থাকলেও সেখানে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করছেন না। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি জামাতে আমির। অর্থাৎ এই নির্বাচন নিয়ে তারা নির্বাচনের রেজাল্ট প্রত্যাখ্যান করবেন কিনা সেই ব্যাপারগুলো তিনি বলেননি। তিনি বলেছেন, আমরা এখনই চূড়ান্ত কোনো কিছু জানাচ্ছি না, সব কিছু নিয়ে আমরা আবার বসবো এবং বসার পরে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান বলেছেন, এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট, যেখানে পরিষ্কার হয়ে যায় যে তিনি পরাজয়টা মেনে নিচ্ছেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, দেশবাসী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এতটুকু আশ্বস্ত করতে চাই, আমরা ইতিবাচক রাজনীতি করব, সহযোগিতার মানসিকতা নিয়ে রাজনীতি করব। আমরা ইতিবাচক রাজনীতি করব, সহযোগিতার মানসিকতা নিয়ে রাজনীতি করব, এই কথা একমাত্র বিরোধী দলে থাকে যারা, তারাই বলে। সুতরাং
এই কথার মাধ্যমে সরাসরি তো আর বলবেন না, বাংলাদেশের কালচার তো আর একদিনে উল্টে যাবে না। বাংলাদেশের কালচারই ভোটে পরাজিত হলে সেটাকে না মানা, সেখান থেকে যে জামাতের আমির কিংবা জামাতের জোট অন্য একটা উদাহরণ তৈরি করতে পারছেন, এটা একটা অনন্য উদাহরণ। পরাজয়টাকে সুন্দরভাবে খুবই মানে স্মার্টলি হ্যান্ডেলিং করে সেটাকে মেনে নেয়া এবং সহযোগিতার রাজনীতি করা, উদার মানসিকতা দেখানোর রাজনীতি করা, যে ভাষ্যটা তিনি দিলেন, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন কালচার তৈরি করতে পারে, যে কালচারটা এই নির্বাচনেই সন্ধ্যার পরে রাত 8টার দিকে শুরু করেছেন তার দলেরই একজন প্রার্থী শিশির মনির, যিনি সুনামগঞ্জ 2 আসনে পরাজিত হয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফেসবুক পোস্টে তিনি বিজয়ী হিসেবে বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং নিজের পরাজয় মেনে নিয়েছিলেন। এবার দেখছি সেখানেই আমরা প্রশ্ন রেখেছিলাম, দল হিসেবে যদি জামাত পরাজিত হয় তাহলে জামাত কি এটা মেনে নেবে কিনা। এখন আমরা দেখছি যে জামাত একটা ঐতিহাসিক কি বলবো যে উদাহরণ তৈরি করলো, যে নির্বাচনে পরাজয়ের পরে মেনে নেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তারা চালু করলো। যখন জামাত জোটের পক্ষ থেকে এই বক্তব্যটা আমরা দেখলাম, আপনারা আবার নতুন করে এই ছবিটা দেখে নিতে পারেন, যেখানে সংবাদ সম্মেলন করছেন জামাতের আমির, পাশে ডান পাশে মামুনুল হক, বাম পাশে নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা রয়েছেন। তাদের প্রত্যেকের চেহারা দেখলেই বোঝা যায় যে তারা পরাজিত হয়েছেন এবং পরাজয়ের যে কষ্ট তাদের এক্সপ্রেশনে একেবারে স্পষ্ট ফুটে উঠেছে। এদিকে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস জয়লাভ করেছেন বলে নিশ্চিত করছে 71 টেলিভিশন। 71 টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বেসরকারিভাবে নির্বাচিত মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অর্থাৎ অনেক চড়াই উতরাই গিয়েছে ঢাকা 8 আসনকে কেন্দ্র করে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন, এরকম অবস্থা হয়েছে। এবং মির্জা আব্বাস একদিন তো বলেই ফেলেছেন যে আল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এবং তিনি প্রত্যাশা করেছিলেন যে 12 তারিখ পর্যন্ত যেন আল্লাহ আমাকে এই ধৈর্যটা দেয়। সেখানে কিন্তু অপ্রকাশিত একটা কথা ছিল, যে কথাটা তিনি প্রকাশ করেননি কিংবা প্রকাশ করতে চাননি হয়তো। আমরা প্রত্যাশা করব সেই অপ্রকাশিত কথাটা বাস্তবায়িত করার দিকে তিনি যাবেন না। অপ্রকাশিত কথাটা এটাই যে আল্লাহ আমাকে 12 তারিখ পর্যন্ত ধৈর্য দিক। ব্যাপারটা, এই কথাটার মিনিং এটাই দাঁড়ায় যে 12 তারিখে জেতার পরে বাকি খেলা হবে। আমরা প্রত্যাশা করব মির্জা আব্বাস বাকি খেলাটা স্থগিত রাখবেন, বাকি খেলায় মত্ত হবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কর্মকাণ্ডগুলো করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার সন্তানের মতো কিংবা নাতির বয়সে তিনি একদিন বলেছিলেন তার ভুলগুলো তিনি ক্ষমা করবেন এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করবেন। এটা আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে। এনসিপির মানে তারকা আরেকজন প্রার্থী পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করেছেন সার্জিস আলম, তিনিও পরাজিত হয়েছেন। জমিরুদ্দিন সরকারের ছেলের কাছে তিনি পরাজিত হয়েছেন এবং সার্জিসের পরাজয়, নাসিরউদ্দিন পাটোয়ারির পরাজয়, এই পরাজয়গুলো একটা বড় মানে নিউজের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত নাহিদ ইসলামের ব্যাপারটা আমরা ঘোষিত হতে দেখিনি, নাহিদ ইসলামের ব্যাপারটা ঘোষিত হয়নি। আমরা যতদূর কনফার্ম হয়েছে ঢাকা 13-তে আর এক দলের জামাত আমিরের পাশে যিনি ছিলেন মামুনুল হক, তিনিও ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন বলেই শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন আর এই ব্যাপারগুলো খুব একটা গুরুত্ব বহন করবে না, কারণ জামাত জোট অনানুষ্ঠানিকভাবে তাদের পরাজয় মেনে নিল এবং সহযোগিতার রাজনীতির কথা বলল। এটা একটা উদাহরণ এবং এই উদাহরণটা আগামীতে অটুট থাকুক, এটা আমরা প্রত্যাশা করি। এবং এই বিজয়ের জন্য একটা বড় বিজয়, বিএনপির একটা বড় বিজয়, সেই বিজয়ের জন্য বিএনপিকে আমরা অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিএনপি নির্বাচিত হয়ে সংসদ গঠন করে আগামী সরকারের দায়িত্বে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার পথে হাঁটবে। মুক্তিযুদ্ধকে ছোট করার যত প্রয়াস গত 1.5 বছরে আমরা দেখেছি, সেই প্রয়াসগুলোর বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে, এই প্রত্যাশা আমাদের। এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধকে খাটো করা কিংবা 72-এর আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, সেই সংবিধানকে খাটো করার কোনো কর্মকাণ্ড সংসদে হবে না বিএনপির দ্বারা। সেই প্রত্যাশা আমরা সাধারণ নাগরিক হিসেবে বিএনপির
বিএনপির কাছ থেকে চাইতেই পারে, করতেই পারে। দর্শক, আপনার কি মনে হয় এই যে ঘটনাটা ঘটলো এবং যে রেজাল্ট আমরা হবে ভাবছিলাম যে 48 ঘন্টা সময়ও লেগে যেতে পারে ভোটের রেজাল্ট পেতে, কারা বিজয়ী হচ্ছে এটা কনফার্ম হতে, সেটা আমরা রাত 12টার পরেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এই অভিনব ব্যাপারটা নিয়েই বা আপনার ভাবনা কি এবং বিএনপি সরকার সম্পর্কে আগামীতে আপনার প্রত্যাশা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিএনপি বিজয়ী হচ্ছে, সেই বিজয়ীর তো 151টা হলেই বিজয় হয়, 170টা পাবে, 80টা পাবে, 200টা পাবে, নাকি 210টা হবে, কিন্তু জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, আর কোনো সংশয় নেই। দর্শক, সর্বশেষ যে ফলাফল, সেই ফলাফল আর কি বিশ্লেষণ করব। 71 টিভির ফলাফলে 85টা বিএনপি, জামাত জোট 21 এবং স্বতন্ত্র 1। এটা সর্বোচ্চ। অন্যান্য চ্যানেলগুলিও মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে। তো একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করছিলাম। আমার ধারণা যে আমার চেয়ে এখন আপনারা নিজেরাই বুঝে গেছেন এবং সকল প্রার্থী ইতিমধ্যে তাদের হাতে কিন্তু রেজাল্ট শিট আছে। কে কোথায় জয়ী হয়েছে সবাই জানে। আমি ধানমন্ডি এলাকায় থেকে আপনাদের সাথে কথা বলছি। বাংলাদেশের ঘড়িতে এখন রাত 11টা 8 মিনিটে। বেশ 2-3বার স্লোগানের শব্দ শুনেছি। সেই স্লোগানটা হচ্ছে ধানের শীষের স্লোগান। এখানকার প্রার্থী হচ্ছেন ঢাকা 10-এর শেখ রবিউল আলম। তো এখনো ডিক্লেয়ার হয়নি, সেই আসনগুলো এখনো যুক্ত হয়নি, হয়তো সব কেন্দ্রগুলো ফলাফল অফিসিয়ালি আসে নাই, কিন্তু আনঅফিসিয়ালি প্রত্যেকটা প্রার্থী জানেন যে মানে কে কোথায় জয়ী হয়েছেন অথবা কে কোথায় পরাজিত হয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এখন সম্ভবত বলাই যায় যে বিএনপি এখন নিরঙ্কুশ বিজয়, নাকি বিএনপি বিজয়, নাকি একচেটিয়া একতরফা বিজয় হবে, সেটা হয়তো আমি আশা করি মধ্যরাতের পরপরই আপনারা রাত 2টা 2:30 3টার মধ্যে জানতে পারবেন যে বিএনপি বিজয়ী হচ্ছে। সেই বিজয়ীর তো 151টা হলেই বিজয় হয়, 170টা পাবে, 80টা পাবে, 200টা পাবে, নাকি 210টা হবে, সেগুলি মধ্যরাতের পরই আপনারা বুঝতে পারবেন। এই ব্যাপারে কিন্তু জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, আর কোনো সংশয় নেই। আমি গভীরভাবে বিশ্বাস করতাম যে বিএনপি মানে বিজয়ী হবে এবং বিএনপির বিজয় অবধারিত, এবং আরো বিশ্বাস করি যদি বিএনপি আরো খুব বিচার বিশ্লেষণ করে ভালো প্রার্থী তালিকা দিত এবং তারেক রহমান যদি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আসতে পারতেন, তাহলে হয়তো এই বিজয়টার সীমাটা কোথায় যে দাঁড়াতো আমরা কেউ অনুমান করতে পারছি না। যাই হোক, এখন বিপুল বিজয় আবার কিন্তু অনেক দলকে স্বৈরাচারী করে তোলে। তো বিরোধী আসনে যারাই থাকবে না কেন, তাদের একটা ভালো একটা আসন সংখ্যা দরকার, এবং দায়িত্বশীল বিরোধী দল হইতে গেলে তাদের সংখ্যাটাও তেমন হইতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে জামাতের যদি 60টা 70টা আসন হয়, এটা ভালো বিরোধী দল হিসেবে অ্যাক্ট করতে পারবে। তবে যদি এই ফলাফল কেউ প্রত্যাখ্যান করার চেষ্টা করে, সেটা হবে গণতন্ত্রের বিজয়, এবং যে দলটি করবে দায় দায়িত্ব কিন্তু তার নিতে হবে। আমি খুব কনফিডেন্ট ছিলাম শুরু থেকেই যে বিজয়ী হবে। সোশ্যাল মিডিয়াতে আমি যেহেতু কাজ করি, সোশ্যাল মিডিয়া খুব ঝুঁকিপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়ায় এত বেশি উগ্রবাদী লোকজনের তৎপরতা, তার মাঝখানে আমি একটু নরমপন্থী মানুষ হিসাবে, আমি যুক্তিবাদী মানুষ হিসাবে কিছু বলার চেষ্টা করতাম, কিন্তু চতুর্দিক থেকে বট বাহিনী যেভাবে আক্রমণ করতো, অনেকে আমাকে বলেছে যে মানে এইভাবে আমি যাতে আলোচনা না করি, কথা না বলি, কিন্তু কথা তো বলতেই হবে, কারণ জয় পরাজয় হবেই। হয় বিএনপি জিতবে, না হয় জামাত জিতবে। আমি কোন পক্ষ নেব?
আমাকে তো একটা পক্ষ নিতে হবে। কি কোন পক্ষ নেব? আমি গণতন্ত্রের পক্ষ অবস্থান করব। কারণ ভালো নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, প্রভাবমুক্ত নির্বাচন হোক, এবং জনগণ যাতে ভোটের মাধ্যমে যে কোনো দলকে বিজয়ী করতে পারে। তো সেই হিসেবে আমার ব্যক্তিগত তো পছন্দও থাকতে পারে। তো সেই পছন্দের পক্ষে আমি আমার চ্যানেলে, আমি আমার ব্লগে আমি কিছু বলবো না, এটা তো হতে পারে না। আমার প্রত্যাশা আমি ব্যক্ত করেছি, এতে অন্যায় কোনো কিছু না। কিন্তু কথা হলো, আমার সমর্থিত দল যদি অন্যায় করে, সেটা কি আমি পাশ কেটে যাব? সেটা কি আমি সমালোচনা করব না? পরীক্ষা হবে তখন যে আমি যে দলকে সমর্থন করলাম সেই দল যদি ভুল করে, সেই দল যদি অন্যায় কাজ করে, অবশ্যই আমাকে সেটা অ্যাড্রেস করতে হবে এবং আমি আলোচনা করব। আমি এই নীতিতে বিশ্বাস করি। আমি অন্ধভাবে কোনো দলকে ফলো করি না, মনে রাখবেন। আর গণতন্ত্র মনা মানুষ হিসাবে আমি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক আদর্শের সাথে সবসময় আছি, থাকবো। সেই নীতির কারণে হয়তো আমার আলোচনায় আপনারা অনেকেই মনে করেছেন যে আমি বোধহয় বিএনপিকে সাপোর্ট করি। না, সেটা অবস্থানগত কারণে হয়তো আমার বক্তব্যে সমর্থন এসছে। কিন্তু আপনাদেরকে কথা দিলাম, ফলাফল প্রকাশ হওয়ার আগেই বিএনপি যদি সরকার গঠন করে, নিশ্চয়ই করবে। বিএনপি যদি ভুল করে, ত্রুটি করে, সেই ভুল ত্রুটি অবশ্যই সেটা অ্যাড্রেস করব এবং আপনাদের সামনে সেটি তুলে ধরব। দর্শক ভালো থাকবেন। সবশেষে জয় পরাজয় যাই হোক না কেন, গণতন্ত্রের জয় হলো এই নির্বাচনের মধ্য দিয়ে। কারণ কোনো প্রাণহানি নেই, কোনো বড় ধরনের সংঘাত নেই, কিছু প্রভাব বিস্তারের টাকা পয়সার লেনদেনের ঘটনা আছে এত বড় আয়োজন, এত বড় নির্বাচনের মধ্যে, এগুলি খুবই সামান্য। কিন্তু মানুষের পার্টিসিপেশন হয়তো আরো ভালো হলে ভালো হতো। সেটা আওয়ামী লীগের অনুপস্থিতি বোঝা গেছে। কিন্তু এই যে আওয়ামী লীগ আমরা দেখেছি 15 বছরের, সেই আওয়ামী লীগ কি এই নির্বাচনে আসলে এই পরিবেশটা এরকম থাকতো? বুকে হাত দিয়ে বলেন, থাকতো না। সুতরাং এখন যেই নীতিটা, যে দৃষ্টান্তটা স্থাপন করে গেল বিএনপি, জামাত ইসলাম, সেই পথ ধরেই অন্য রাজনৈতিক দলগুলোকে সেইভাবে আসতে হবে। কোনো ব্যক্তিকে আক্রমণ না, কোনো দলকে আক্রমণ না, আপনি ওভারঅল সমালোচনা করেন, নীতির সমালোচনা করেন, আলোচনা করেন। এইভাবে যদি পরিবর্তিত ভাবে আওয়ামী লীগ ভবিষ্যতে আসে, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং গণতন্ত্রের একটা পরিপূর্ণতা লাভ করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আরো গভীর রাতে আপনাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মুখোমুখি হব।